Welcome to all of you in my healthcare channel, Homeopathy for Healthy Life. Namaskar, myself Dr. Tuhin Mukherjee, consultant homeopathic physician. আজকে আপনাদের সাথে আমি আলোচনা করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো প্রিভেনশন অফ হার্ট ডিজিজ, অর্থাৎ হৃদরোগকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই সম্পর্কেই আমার আজকের এই আলোচনা। বর্তমান দিনে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দেশে অর্থাৎ ইন্ডিয়াতে বা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অথবা মোর স্পেসিফিক্যালি বলতে গেলে মিডল ইস্ট এশিয়ার প্রায় সমস্ত দেশেই হৃদরোগের প্রবণতা কি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ফলো করেন রেগুলারলি। আপনারা দেখতেই পান কিছুদিন পরপরই দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে অল্প বয়স্ক তরুণ তরুণীরা। আজকালকার দিনে যারা ইয়াং জেনারেশনস, তারা মারাত্মক রকম ভাবে এফেক্টেড হচ্ছে এই হার্ট ডিজিজে, যেটা আজকে থেকে কিন্তু 12 বছর আগেও পরিস্থিতি এতটা খারাপ ছিল না। যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনস এর মধ্যে এই হার্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের হৃদরোগের সম্ভাবনা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে। তা এর পেছনে কারণটা কি এবং আমরা কি এটাকে সত্যি প্রিভেন্ট করতে পারি? হ্যাঁ, আমার উত্তর হচ্ছে আমরা এই হার্ট ডিজিজকে কিন্তু সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারি। হার্ট ডিজিজ হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার্স, অর্থাৎ আমাদের লাইফস্টাইলে কিছু সমস্যা আমরা নিজেরাই ক্রিয়েট করি, যেগুলোর জন্য হার্ট ডিজিজের প্রবণতা বা টেন্ডেন্সি অস্বাভাবিক বেড়ে যাচ্ছে ডে আফটার ডে বা ইয়ার্স আফটার ইয়ার্স। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে একটুখানি মডিফাই করি আমাদের উইল ফোর্স দিয়ে বা আমাদের নিজেদের চেষ্টা দিয়ে, তাহলে কিন্তু সহজেই আমরা হার্ট ডিজিজকে দূরে রাখতে পারি এবং হার্ট অ্যাটাকের মতো মারাত্মক একটা সিচুয়েশন থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি বা রক্ষা করতে পারি। আমি আজকে 10টা পয়েন্ট আপনাদেরকে বলবো বা 10টা পয়েন্ট নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব, যে 10টা পয়েন্ট আপনারা যদি একটু মন দিয়ে ধৈর্য ধরে শোনেন এবং আপনাদের লাইফে এটা মেনটেন করার চেষ্টা করেন, স্পেসিফিক্যালি আমি ইয়াং জেনারেশনসদের বলছি, তাহলে আমি আমার দীর্ঘ 20 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই অ্যাসিওরেন্সটুকু দিতে পারি যে এই 10টা পয়েন্ট যদি আপনারা মেনটেন করেন বা করার চেষ্টা করেন, তাহলে আপনারা আপনাদের সারা জীবনে সমস্ত ধরনের হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন, ইনক্লুডিং হার্ট অ্যাটাক। হার্টের রোগ নিয়ে বা সমস্যা নিয়ে আপনাদেরকে বিন্দুমাত্র কোনো চিন্তা করতে হবে না, যদি এই 10টা পয়েন্ট আপনারা ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারেন, যেভাবে আমি আপনাদেরকে এখন বলবো। তা এই 10টা পয়েন্টের উপরই দাঁড়িয়ে আছে আপনার সমস্ত হার্ট ডিজিজ প্রিভেন্ট করার রাস্তা। পরপর আমি পয়েন্টগুলো বলছি এবং সেই পয়েন্টগুলোকে আমি একটু ক্ল্যারিফাই করব। হয়তো ভিডিওটা সামান্য বড় হতে পারে, কিন্তু আপনি যদি একটু মন দিয়ে শোনেন, আমি নিশ্চিত একথা বলতে পারি এই ভিডিওটা আপনার মারাত্মক কাজে লাগবে। প্রথম পয়েন্ট, নাম্বার 1 হচ্ছে এলিমিনেট দ্য ফাস্ট ফুড, প্রসেসড ফুড, স্ন্যাক্স ফুড, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ফ্রম ইয়োর ফুড হ্যাবিটস। এইটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। আমি ক্ল্যারিফাই করে দিই জিনিসটাকে। দেখুন, আমাদের শরীরে খাবার দাবারের মাধ্যমে 3 ধরনের ফ্যাট ঢোকে, যেগুলোকে বলা হয় ডায়েটারি ফ্যাট। এই 3 ধরনের ফ্যাটের মধ্যে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। এই 3টে টাইপের ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটকে বলা হয় আনহেলদি ফ্যাট। অর্থাৎ এই দুটো ফ্যাট যদি খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঢোকে এবং অনেক দিন ধরে ঢুকতে থাকে, তাহলে নিশ্চিতভাবে আমাদের হার্টকে ড্যামেজ করে দেবে এবং এই দুটো ফ্যাট আমাদের হার্ট ডিজিজের জন্য মোস্টলি রেসপন্সিবল। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট আপনার শরীরে যাতে একেবারেই না ঢোকে বা এটাকে মিনিমাইজ করা যায়। আরেকটা ফ্যাট যেটা আমি বললাম সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। এই আনস্যাচুরেটেড ফ্যাটকে বলা হয় হেলদি ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট খাবার দাবার দিয়ে আপনার শরীরের মধ্যে যত বেশি পরিমাণে ঢুকবে, এটা আপনার শরীরের জন্য ওভারঅল ভালো এবং হার্টের হেলথের জন্যও ভালো। সুতরাং আপনাকে জেনে রাখতে হবে স্যাচুরেটেড ফ্যাট
এবং ট্রান্স ফ্যাট কোন কোন খাবারের মধ্যে বেশি থাকে সেগুলোকে আপনাকে পুরোপুরি এলিমিনেট করতে হবে বা চেষ্টা করতে হবে একদম মিনিমাইজ করে দেওয়ার। স্যাচুরেটেড ফ্যাট সেই সমস্ত খাবারের মধ্যে থাকে যে জিনিসগুলো আমাদের রুম টেম্পারেচারে ইজিলি সলিড হয়ে থাকে, মানে সলিডিফাইড হয়ে থাকে। যেমন হচ্ছে বাটার, মাখন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। মাখন হচ্ছে পুরো স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি এবং আমাদের হার্টের জন্য ভীষণ রকম ক্ষতিকারক। তারপরে হচ্ছে চিজ, রেড মিট, পাম অয়েল, কোকোনাট অয়েল, এই যে সমস্ত জিনিসগুলো এগুলো প্রত্যেকটা স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি। চেষ্টা করবেন এই স্যাচুরেটেড ফ্যাট ওলা খাবারগুলো আপনাদের খাবার দাবার থেকে বাদ দেওয়ার। তারপরে হচ্ছে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট থাকে সমস্ত ধরনের ফাস্ট ফুডের মধ্যে, সমস্ত ধরনের বেকড আইটেমস এর মধ্যে, অর্থাৎ বেকারি আইটেমস, বেকড আইটেমস, সমস্ত ধরনের প্রসেসড ফুডস এর মধ্যে। তারপর স্ন্যাক্স আইটেম, যে স্ন্যাক্স আইটেমগুলো ডিপ ফ্রাইড হয় এবং প্যাকেজিং করা থাকে, রেডিমেড দোকান থেকে কিনতে পাওয়া যায়, এই ধরনের যে কোনো রকমের স্ন্যাক্স আইটেম, ডিপ ফ্রাইড আইটেমস, বেকড আইটেমস এবং ফাস্ট ফুড, প্রত্যেকটা জিনিসের মধ্যে ট্রান্স ফ্যাট প্রচুর পরিমাণে ভর্তি থাকে। আপনারা ফাস্ট ফুড বিভিন্ন রকমের খাওয়া দাওয়া ভীষণ পছন্দ করেন, যে কোনো ধরনের ফাস্ট ফুড যেটা আপনি নাম বলবেন, মোগলাই, কাটলেট, চাউমিন থেকে শুরু করে এগরোল থেকে শুরু করে আরো যত ধরনের ফ্রাইড ফাস্ট ফুড আছে, শুধু তাই নয়, কেক, পেস্ট্রি, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই খেয়ে থাকি বা অনেকে ভীষণ পছন্দ করেন, এই সমস্ত বেকড আইটেমস বা এগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের বেকড আইটেমস, প্রসেসড ফুডস যেগুলো বা ডিপ ফ্রাইড স্ন্যাক্স যেগুলো, এই সমস্ত খাবারগুলো আপনার দৈনন্দিন জীবনের খাবার থেকে হয় পুরোপুরি বাদ দিন অথবা চেষ্টা করুন মিনিমাইজ করার, কমিয়ে দেওয়ার। এগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট প্রচুর পরিমাণে থাকে এবং এগুলো যদি আপনার শরীরে নিয়মিতভাবে এবং বেশি পরিমাণে দীর্ঘদিন ধরে ঢুকতে থাকে, নিশ্চিতভাবে আপনার হার্ট ডিজিজ ক্রিয়েট করবে। সুতরাং স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যে সমস্ত খাবারের মধ্যে আছে, যেগুলোর আমি নাম বললাম, সেগুলোকে মিনিমাইজ করে দিন আপনার হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। তাছাড়া হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল, যাদের হ্যাবিট আছে তারা অবশ্যই এই দুটোকে পরিত্যাগ করুন, কারণ স্মোকিং এবং অ্যালকোহল ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি হার্টের ক্ষতি করে। স্মোকিং এবং অ্যালকোহল থেকে আমাদের শরীরে এমন কিছু টক্সিক মেটাবলিক বাই প্রোডাক্ট তৈরি হয়, মানে খুব বিষাক্ত জিনিস লিভারের মধ্যে বা শরীরের অন্যান্য টিস্যুর মধ্যে তৈরি হয়, যেগুলো করোনারি আর্টারি অর্থাৎ হার্টের ধমনির মধ্যে ইনফ্লামেশন তৈরি করতে পারে। শুধু তাই নয়, হার্টের যে মাসেলস থেকে শুরু করে হার্টের যে অন্যান্য অংশগুলো সেগুলোকেও ড্যামেজ করতে পারে গ্র্যাজুয়ালি এবং স্লোলি। স্মোকিং অ্যালকোহল শুধু হার্টের ক্ষতি করে না, লিভারের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে এবং শরীরের সমস্ত সিস্টেম বা অঙ্গ প্রত্যঙ্গকে ধীরে ধীরে এবং পার্মানেন্টলি ড্যামেজ করে দেয়। এই বিষয়ে আপনারা অনেকেই হয়তো জানেন। সুতরাং স্মোকিং এবং অ্যালকোহলকে সম্পূর্ণরূপে বাদ দিন হার্ট ডিজিজ থেকে পার্মানেন্টলি সরে আসার জন্য। সুতরাং এটাই হলো আমার প্রথম পয়েন্ট, যে প্রসেসড ফুড, ফাস্ট ফুড, বেকড ফুডস এবং স্মোকিং, অ্যালকোহল এবং ডিপ ফ্রাইড স্ন্যাক্স, এই সমস্ত জিনিসগুলোকে দৈনন্দিন জীবন থেকে হয় বাদ দিন অথবা কমিয়ে ফেলুন নিজেকে রক্ষা করার জন্য, নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যে খাবার দাবার খাবেন তার মধ্যে হাই ফাইবার ডায়েট বেশি করে খান, কারণ হাই ফাইবার ডায়েটগুলো কোলেস্টেরলকে কমিয়ে রাখতে সাহায্য করে, বিশেষ করে যেগুলো ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড তাকে কমাতে সাহায্য করে। হাই ফাইবার ডায়েট আপনার ইন্টেস্টিন থেকে অর্থাৎ অন্ত্র থেকে ডায়েটারি কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। আমাদের রক্তে যে সুগার লেভেল অর্থাৎ ব্লাড সুগার লেভেলকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে, সেটা যাতে বেড়ে না যায় সেটাকে মেনটেন করতে হেল্প করে এবং আমাদের ডাইজেস্টিভ হেলথ কেও ইমপ্রুভ করতে হেল্প করে। সুতরাং হাই ফাইবার ডায়েট আপনাকে বেশি করে খেতে হবে সারা বছর হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। এবারে হাই ফাইবার ডায়েট সম্পর্কে আপনাকে কিছু এক্সাম্পল দিয়ে দিই, যেমন হচ্ছে গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটস আপনাকে সারা বছর খেতে হবে এবং বেশি করে খেতে হবে। গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটস এর মধ্যে বিভিন্ন ধরনের এসেন্সিয়াল ভিটামিনস থাকে, তার সাথে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে যত বেশি পরিমাণে ঢুকবে, আপনার শরীরে যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, মানে বর্জ্য পদার্থ মেটাবলিজমের জন্য যেগুলো তৈরি হচ্ছে এবং টিস্যু এবং সেলস এর মধ্যে জমছে, সেগুলোকে ওয়াশ আউট করে বাইরে বার করে দেবে।
ইউরিন দিয়ে, স্টুল দিয়ে, পার্সপিরেশন দিয়ে বাইরে বার করে দেবে। সুতরাং অ্যান্টিঅক্সিডেন্টস এবং এসেনশিয়াল ভিটামিনস আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে দরকার, এবং এটা যদি প্রপারলি আপনার শরীরে যায়, আপনি আপনার হার্ট ডিজিজকে ডেফিনেটলি এটা আটকে দেবে। সুতরাং হাই ফাইবার ডায়েট অর্থাৎ ভেজিটেবলস এবং ফ্রুটস বেশি পরিমাণে খান। ফ্রুটস অবশ্যই চেষ্টা করবেন হোল ফ্রুট খাওয়ার। ফ্রুট জুসের থেকে হোল ফ্রুট শরীরের জন্য অবশ্যই বেশি উপকারী, যখন আপনি ফ্রুটটা টোটাল পাল্প সমেত একসাথে খাচ্ছেন। তাছাড়া কিছু হোল গ্রেনস আছে যেগুলো হাই ফাইবার ডায়েটের মধ্যে পড়ে, যেগুলো হার্ট হেলথের জন্য ভীষণ উপকারী। যেমন হোল গ্রেনস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওটস, ডালিয়া, তারপরে ধরুন কলাই, বাজার থেকে কিনতে পাওয়া যায়, যেমন মুসুরির কলাই, মসুর কলাই, মুগ কলাই, রাজমা, এইগুলো প্রত্যেকটা হচ্ছে হাই ফাইবার ডায়েট। এইগুলো যদি আপনি দৈনন্দিন খাবারে বা আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন, ডেফিনেটলি এর প্রত্যেকটা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করবে। কারণ এগুলোর মধ্যে একদিকে যেমন ফাইবার প্রচুর পরিমাণে থাকে, তেমনি অন্যদিকে এসেনশিয়াল ভিটামিনস এবং মিনারেলসও প্রচুর পরিমাণে থাকে। তারপর নাটস, কিছু নাটস আছে শরীরের জন্য ভীষণ উপকারী। আমি 3টে নাটসের কথা আপনাদেরকে স্পেসিফিক্যালি বলে রাখি। 1 নম্বর হচ্ছে ওয়ালনাট। ওয়ালনাটের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে হেল্প করে, হার্ট অ্যাটাক থেকে আমাদেরকে হেল্প করতে সাহায্য করে, যদি এটা রেগুলার আমাদের শরীরে অল্প পরিমাণেও ঢোকে এবং দীর্ঘদিন ধরে ঢুকতে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওয়ালনাটের মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমন্ড, যেটা কাঠবাদাম আমরা বলি, আমন্ডের মধ্যে ভিটামিন ই এবং আরো কিছু এসেনশিয়াল মিনারেলস থাকে, যেগুলো হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। যেমন হচ্ছে চীনাবাদাম, যেটা পিনাটস আমরা অনেকেই পছন্দ করি। এই চীনাবাদাম বা পিনাটস এর মধ্যে ভিটামিন B1 বা নিয়াসিন যথেষ্ট পরিমাণে থাকে। তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। সুতরাং এই ওয়ালনাটস, আমন্ড এবং পিনাটস, এগুলো যদি আপনি মাঝে মাঝে বা নিয়মিত খেতে পারেন, এই প্রত্যেকটার মধ্যে এমন কিছু মেটেরিয়ালস আছে যেগুলো আমি আপনাদেরকে এইমাত্র বললাম, এগুলো প্রত্যেকটা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারে এবং হার্ট হেলথকে ইমপ্রুভ করতে পারে। সুতরাং এগুলো খাবার দাবারের মধ্যে রাখুন। তাছাড়া অবশ্যই আপনি আমিষ খাবারের মধ্যে মাছ, ডিম, মাংস সমস্ত কিছুই খাবেন। মাছের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ছোট মাছ বেশি করে খাওয়ার। ছোট মাছের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, যেটা হার্ট হেলথের জন্য ভীষণ উপকারী। বড় মাছ মানে যে মাছের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, চেষ্টা করবেন সেই মাছটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। মাংস যেটা খাবেন, লিন মিট বেশি করে খান, যে মাংসের মধ্যে ফ্যাটের পরিমাণ খুব কম বা একেবারেই নেই বা অত্যন্ত সামান্য পরিমাণে আছে, যেটাকে আমরা বলি লিন মিট, অর্থাৎ চর্বিটা নেই, সেই ধরনের মাংস খান, তাতে কোনো ক্ষতি হবে না, সেটা হার্টের জন্য উল্টে আপনার স্বাস্থ্যকর। ডিম অত্যন্ত ভালো জিনিস। ডিমের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা আমাদের হার্ট হেলথ এবং ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো। তাহলে মাছ, ডিম, মাংস যেরকম ভাবে বললাম সেরকম ভাবে প্রত্যেকটাই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া আরেকটা জিনিস বলি, খাবারের মধ্যে অবশ্যই অ্যাডেড সল্ট এবং অ্যাডেড সুগার কে অ্যাভয়েড করুন। কখনোই বাড়তি নুন খাবেন না। নুন বা যে কোনো নোনতা খাবার আপনার শরীরে যত বেশি পরিমাণে ঢুকবে, আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনাকে হাইপারটেনসিভ করবে, যেটা আপনার ক্রনিক্যালি হার্টের ক্ষতি করবে। সুতরাং এক্সট্রা সল্ট বা অ্যাডেড সল্ট বা যে কোনো ধরনের নোনতা খাবারকে অ্যাভয়েড করুন বা তাকে কমিয়ে দিন। বা এমন ধরনের কোনো বেভারেজ খাবেন না যার মধ্যে অ্যাডেড সুগার থাকে, যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস, তার মধ্যে অ্যাডেড সুগার থাকে, সুইটেন্ড বেভারেজ, বা যেমন ধরুন এমন বিভিন্ন ধরনের ফ্রুট জুস আমাদের মার্কেটে পাওয়া যায় যার মধ্যে অ্যাডেড সুগার থাকে, লেখা থাকে, আপনি দেখতে পাবেন কম্পোজিশনের মধ্যে লেখা থাকে এক্সট্রা সুগার অ্যাড করা থাকে। এই ধরনের অ্যাডেড সুগার বা অ্যাডেড সল্ট আছে, এরকম জিনিসগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন। এগুলো প্রত্যেকটাই আপনার হার্ট ডিজিজের টেন্ডেন্সি বা প্রবণতাকে অস্বাভাবিক বাড়িয়ে দিতে পারে। এগুলোকে যদি আপনার ডায়েট থেকে আপনি বাদ দিতে পারেন, নিশ্চিতভাবে আপনি হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। তাহলে আপনার ডায়েটের মধ্যে হাই ফাইবার জিনিসপত্র বেশি করে খান এবং অ্যাডেড সল্ট, অ্যাডেড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যে সমস্ত জিনিসের মধ্যে থাকে, আনহেলদি ফ্যাটস যে সমস্ত জিনিসের মধ্যে থাকে, অর্থাৎ ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, সেগুলোকে বাদ দিন। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল।
3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনারা যে পদ্ধতিতে রান্না করেন অর্থাৎ কুকিং হ্যাবিট সেটাকে একটুখানি মডিফাই করুন। কিরকম ভাবে? খাবারের মধ্যে অতিরিক্ত বেশি তেল ব্যবহার করবেন না, চেষ্টা করুন অল্প তেলে রান্না করার। আর যে জিনিসগুলো সেদ্ধ খাওয়া যায় সেই জিনিসগুলোকে সেদ্ধ খাওয়ার চেষ্টা করুন। খাবারটাকে বেকড করে অথবা স্টিম করে বা গ্রিল করে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে যদি আপনি বেশি খেতে পারেন বা অভ্যস্ত হতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার হার্ট এবং ওভারঅল হেলথের জন্য যথেষ্ট ভালো। আর ডিপ ফ্রাইড ফুড, যে কোনো জিনিসকে অতিরিক্ত কড়া করে ভেজে খাওয়া বা ফ্রায়েড জিনিসের প্রতি যে অতিরিক্ত আগ্রহ সেটাকে আপনাকে বাদ দিতে হবে। এই ফ্রায়েড জিনিস খাওয়া যাদের অতিরিক্ত বেশি অভ্যাস থাকে বা দীর্ঘদিন ধরে যারা খাচ্ছেন হার্ট হেলথের জন্য তাদের অত্যন্ত ক্ষতিকারক। সুতরাং ফ্রায়েড আইটেমস গুলোকে আপনাকে কমাতে হবে বা বাদ দিতে হবে। আর তেলটা কম ব্যবহার করুন রান্নাতে। মডিফাই কুকিং, এইটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে প্রপারলি হাইড্রেটেড থাকতে হবে, স্টে হাইড্রেটেড, এটা হলো 4 নম্বর পয়েন্ট। মানে হচ্ছে আপনাকে জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। একজন অ্যাডাল্ট পার্সনের উচিত দিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাওয়া উচিত। এবারে এই যে 3 থেকে 4 লিটার জল এটা কিন্তু ফিক্সড নয়, এটা সবসময় ভ্যারি করে কিছু ফ্যাক্টরের উপর। যেমন হচ্ছে আপনি কোন ধরনের ক্লাইমেটে বসবাস করেন, আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন কিরকম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার কিরকম, আপনার বডি ওয়েট কিরকম, আপনার হাইট কিরকম, এই সমস্ত প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করবে আপনার জল কতটা খাওয়া উচিত। আমি যে 3 থেকে 4 লিটার বললাম এটা একজন অ্যাডাল্টের জন্য অ্যাভারেজ বললাম। এবারে ধরুন আপনি হট ক্লাইমেটে বসবাস করেন, আপনি যে ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তাতে অস্বাভাবিক ঘাম হচ্ছে, বাইরের এমন টেম্পারেচারের মধ্যে আপনি আছেন যেখানে অতিরিক্ত ঘাম হচ্ছে অর্থাৎ পার্সপিরেশন হাই, সেক্ষেত্রে আপনাকে জলের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে। সেখানে আপনাকে 3 লিটারে ফিক্সড থাকলে হবে না, ঠিক আছে? কারণ আপনার শরীর থেকে যত বেশি পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে সেই জলটাকে আপনাকে পূরণ করতে হবে। আপনার শরীর থেকে যদি জল বেশি পরিমাণে বেরিয়ে যায় আর সেটা যদি আপনি প্রপারলি মিট আপ করতে না পারেন তাহলে আপনার ব্লাডের ডেন্সিটি বা ভিসকোসিটি বেড়ে যাবে, সেখান থেকে আপনার ব্লাড প্রেশার বাড়বে এবং এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে হার্টকে ড্যামেজ করবে। সুতরাং প্রপার হাইড্রেশন নেসেসারি, জল আপনাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। শুধু জলটা হার্টের জন্য নয়, জল আপনি যতটা পর্যাপ্ত পরিমাণে খাবেন আপনার শরীরে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো জমছে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, সেগুলো আপনার ফিল্টার্ড হয়ে বাইরে বেরিয়ে যেতে হেল্প করবে, অর্থাৎ আপনার কিডনিকেও সুস্থ থাকতে সাহায্য করবে। সুতরাং পিওর ওয়াটার এবং আপনার খাবার দাবারের মধ্যে লিকুইড মেটেরিয়ালস যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। সেই লিকুইড মেটেরিয়ালস ফ্রুট জুস হতে পারে, ডাল হতে পারে বা অন্য যে কোনো ধরনের লিকুইড মেটেরিয়ালস হতে পারে। সুতরাং প্রপারলি হাইড্রেটেড থাকতে হবে আপনাকে। আপনি প্রপার হাইড্রেটেড থাকলে হার্ট ডিজিজকে খুব সহজেই প্রিভেন্ট করতে পারবেন, এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মাইন্ডফুল ইটিং। এই ব্যাপারটা যদি আপনি সারা জীবন ধরে বা সারা বছর ধরে মেনটেন করে চলতে পারেন নিশ্চিতভাবে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। মাইন্ডফুল ইটিং এটার মানেটা কি? এটার মানে 3টে, আমি একটু ক্ল্যারিফাই করে দিই। নাম্বার 1 হচ্ছে আমরা যখন খেতে বসি তখন অধিকাংশ সময়ই হয়, আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, খাবার প্রতি আমাদের কনসেন্ট্রেশন থাকে না। আমরা খেতে বসে হয় কারোর সঙ্গে কথা বলছি বা গল্প করছি, আমাদের পরিবারের লোকজন বা যে কোনো কারোর সঙ্গে, বা খেতে বসেই চট করে টিভিটা চালিয়ে দিলাম, টিভিতে যে কোনো একটা আকর্ষণীয় কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা দেখতে দেখতে খাচ্ছি, খাবারের দিকে কিন্তু আমাদের মনোযোগটা নেই। এই যে আমরা খাবারটা খাচ্ছি কিন্তু আমাদের মনোযোগটা অন্যদিকে আছে, এটাতে সমস্যাটা কি হয়, আমরা অধিকাংশ সময়তেই ওভার ইটিং করে ফেলি। অর্থাৎ খাবারের দিকে আপনার যদি ফুল কনসেন্ট্রেশনটা থাকতো তাহলে আপনার পেটটা ঠিক যখনই ভর্তি হয়ে যেত অর্থাৎ স্টমাক ফুল হয়ে গেলেই আপনি আর খেতেন না, খাওয়াটা বন্ধ করে দিতেন। কিন্তু যেহেতু আপনার খাবারের দিকে মনটা নেই, অন্যদিকে মনটা আছে, সেহেতু আপনি স্টমাক ফুল হয়ে যাওয়ার পরেও বাড়তি কিছু খাবার খেয়ে ফেলছেন, আপনি নিজে বুঝতেও পারছেন না যে আপনার এটা ওভার ইটিং হয়ে যাচ্ছে। এইটা আমাদের কিন্তু একটা অত্যন্ত ব্যাড হ্যাবিট এবং এই ওভার ইটিং আমরা বিভিন্ন সময় করি, বারবার করি, এবং এটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে স্বাভাবিকভাবেই আমাদের ওবেসিটি আসে, ওবেসিটি অর্থাৎ বডি ওয়েট বাড়ে এবং তার জন্য আমাদের হাইপারটেনশন আসে অর্থাৎ ব্লাড প্রেশার বাড়ে এবং যেটা হার্টের ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি দুভাবেই ক্ষতি করে। সুতরাং এই মাইন্ডফুল ইটিং এর মধ্যে এটা অত্যন্ত জরুরি। খাবার সময় খাবারের দিকে কনসেন্ট্রেট করুন,
খাবার খাওয়া হয়ে যাওয়ার পর আপনি তারপর যা খুশি করুন। এই ওভার ইটিংটাকে বন্ধ করার জন্য এই জিনিসটা অত্যন্ত জরুরি। তারপর মাইন্ডফুল ইটিং এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আপনি দিনে কবার খাচ্ছেন। 3বার খাওয়া অত্যন্ত জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। অবশ্যই চেষ্টা করুন এই তিনটেকে মেনটেন করার, এর মধ্যে যেন কোনো ডিসরাপশন না হয়। এবং তারপরে মাইন্ডফুল ইটিং এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি কখন খাচ্ছেন। আমরা কিন্তু লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট আমাদের নিজেদের সময় মতো করি, আমরা এসব ব্যাপারে পাত্তাই দিই না বা চিন্তা ভাবনাই করি না যেগুলো একটা নির্দিষ্ট সময়ে করা উচিত। হ্যাঁ, তো এর একটা সাইন্টিফিক ফ্যাক্ট আছে যেটা আপনাদেরকে জানিয়ে রাখি। ব্রেকফাস্ট করা উচিত, সাইন্টিফিক্যালি বলছি, আপনি ঘুম থেকে যখন উঠছেন তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে অবশ্যই ব্রেকফাস্ট করা উচিত। লাঞ্চ করা উচিত ব্রেকফাস্ট যখন করছেন তার 4 থেকে 5 ঘন্টার মধ্যে। আর ডিনার করা উচিত সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, কখনোই 8টার পরে নয়। এই 3টে টাইম অবশ্যই মেনটেন করা উচিত হার্ট হেলথকে মেনটেন করার জন্য এবং হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। আর মাইন্ডফুল ইটিং এর মধ্যে আরো একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে আপনি কতটা খাচ্ছেন, মানে অর্থাৎ কোয়ান্টিটি অফ ফুড। এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ব্রেকফাস্ট আমাদের সবসময় করা উচিত স্টমাক ফুল করে, অর্থাৎ পেট ভর্তি করে। কথাতেই বলা হয় যে ব্রেকফাস্ট করুন রাজার মতো, অর্থাৎ রাজা রাজা যেমন অনেক কিছু খায়, অনেক রকম জিনিস খায়, তার খাদ্য তালিকায় প্রচুর জিনিস থাকে, সেই রকম রাজার মতো ব্রেকফাস্ট করুন। এটা সবসময় উচিত, কারণ আপনি ব্রেকফাস্টের আগে ওভারনাইট ফাস্টিং এ আছেন, তারপরে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা স্টমাক ফুল করে খাওয়া উচিত, সেখানে কোনো রকম কার্পণ্য করা উচিত নয়। আবার আপনি যখন লাঞ্চ করছেন, লাঞ্চ করা উচিত প্রজার মতো, অর্থাৎ ব্রেকফাস্টে আপনি যতটা খেয়েছেন লাঞ্চে তার থেকে কম খাবেন। প্রজারা কি, প্রজারা তো রাজার থেকে কম খায়, প্রজারা তো রাজার মতো অত বেশি খায় না। সুতরাং লাঞ্চ করুন প্রজার মতো। লাঞ্চের সময় কিন্তু ব্রেকফাস্টের মতো অত পেট ভরে খাবেন না। আর ডিনারের সময় খান বেগারের মতো। ডিনার করতে হবে একদম হালকা। ডিনারের সময় একটা খেয়াল রাখবেন, এমন ভাবে খাবেন যাই খান না কেন যে আপনার পেট ভর্তি হবে না, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আমি এখন অনেকটাই খেতে পারতাম। এইভাবে আপনি ডিনার কমপ্লিট করুন। কারণ ডিনারের পরে কি হয়, আমরা শুয়ে পড়ি, আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, সেই সময় আমাদের মেটাবলিজম একদম কমে যায়, শরীরের যে বিপাক্রিয়া সেটা একদম মিনিমাইজ হয়ে যায়। সেই জন্য ডিনারের সময় আপনি যদি বেশি খাবার খান বা পেট ভর্তি করে খাবার খান, অটোমেটিক্যালি আপনার ওবেসিটি বাড়বে। সেই জন্য ডিনার সবসময় করতে হয় অল্প করে এবং পেট খালি রেখে। সুতরাং এইটা যদি আপনি মেনটেন করতে পারেন যে ব্রেকফাস্ট করব রাজার মতো, লাঞ্চ করব প্রজার মতো, আর ডিনার করব বেগারের মতো, এটা যদি আপনি সারা বছর মেনটেন করে চলতে পারেন আর এটাতে যদি নিজেকে অভ্যস্ত করতে পারেন, আপনি নিশ্চিত থাকুন হার্ট ডিজিজকে আপনি খুব ইজিলি প্রিভেন্ট করতে পারবেন। এই জিনিসগুলোকে বলা হয় মাইন্ডফুল ইটিং, অর্থাৎ আপনি কখন খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং খাওয়ার সময়তে আপনার খাবারের দিকে কনসেন্ট্রেশন আছে কি নেই, অর্থাৎ আপনি ওভার ইটিং করছেন কি করছেন না। এই টোটাল জিনিসটাকে বলা হয় মাইন্ডফুল ইটিং। এটা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য ভেরি এসেনশিয়াল। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে এক্সারসাইজ। প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করুন। যারা সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, অর্থাৎ সারা বছরই বসে কাজকর্ম করেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেভাবে প্রায় কিছুই নেই, তাদের মধ্যে হার্ট ডিজিজের প্রবণতা অস্বাভাবিক বেশি। হ্যাঁ, সুতরাং কারণ সেডেন্টারি লাইফস্টাইল হলেই কি হবে, আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে, কারণ ইউটিলাইজেশন হচ্ছে না, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা বডি মানে টিস্যু বা সেলসের মধ্যে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। আপনার কোলেস্টেরল লেভেল বাড়বে, আপনার হাইপারটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার বাড়বে, এবং এই যে 3টে জিনিস, এই 3টেই আপনার হার্টকে র্যাপিডলি ড্যামেজ করবে। সুতরাং সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকার চেষ্টা করুন। আমি একটা নিয়ম বলে দিই, 24 ঘন্টার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকার নিয়মিত, এবং সেটা ওই 5 দিন 10 দিন 15 দিন নয়, সারা বছর 365 দিন। এবারে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আপনি কি করতে পারেন, সবচেয়ে ভালো যেগুলো সেগুলো হচ্ছে ওয়াকিং, জোরে জোরে কিছুক্ষণ হাঁটা, অথবা জোরে জোরে দৌড়নো, অথবা এক জায়গায় দাঁড়িয়ে থেকে জগিং করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। যাদের সাঁতার কাটার মতো কোনো সুযোগ আছে, সুইমিং, ভেরি গুড এক্সারসাইজ। বাইসাইক্লিং করা, এইগুলোর মধ্যে যেগুলো বললাম যে কোনোটা আপনারা করতে পারেন। হাতে যদি সময় অত্যন্ত কম থাকে তাহলে চেষ্টা করুন অন্তত পক্ষে 0.5 ঘন্টা সময়ও বের করে নেওয়ার 24 ঘন্টার মধ্যে। এবং যেগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা বা দুটো বা তিনটে আপনি যদি রেগুলার করতে পারেন, তার সাথে হালকা যোগ ব্যায়াম,
নিয়মিত করতে পারেন, নিশ্চিতভাবে আপনার হার্ট ডিজিজকে প্রিভেন্ট করবে। কারণ এই ফিজিক্যাল এক্সারসাইজ আপনার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখবে, আপনার ডাইজেস্টিভ হেলথকে প্রপারলি মেনটেন করতে হেল্প করবে, আপনার কোলেস্টেরল লেভেল এবং আপনার ব্লাড প্রেশারকে পুরোপুরি কন্ট্রোলের মধ্যে রেখে দেবে, এবং যেগুলোর প্রত্যেকটা আপনার হার্ট হেলথকে নর্মালাইজ করে রাখবে এবং হার্ট হেলথকে ইমপ্রুভও করবে। সুতরাং এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্ট হয়ে গেল। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রিডিউস স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। দেখুন, হিউম্যান লাইফ স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন ছাড়া চলবে না। ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি প্রত্যেকটা মানুষের আছে, আপনাদেরও আছে, আমারও আছে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এটাকে মিনিমাইজ করার বিভিন্ন পদ্ধতিতে, যতটা সম্ভব কমানো যায়। আপনি সেটা আপনার বই পড়ে করুন, গান শুনে আপনার স্ট্রেস অ্যাংজাইটিকে কমাতে পারেন, কোথাও বেড়াতে গিয়ে সেটা কমাতে পারেন, অথবা মেডিটেশনের মধ্যে করতে পারেন, বা আপনার যে কোনো কিছু ফেভারিট কোনো মানে ক্রিয়াকলাপ বা কোনো ধরুন মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, আপনার যা পছন্দ হয়, আপনি যেভাবে বেটার মনে করেন, যে কোনো উপায়ে আপনার স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন সেটা লাইফের যে জায়গা থেকেই আসুক না কেন, যে কারণেই আসুক না কেন, সেটাকে মিনিমাইজ করতে হবে। কারণটা বলে রাখি, স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন যদি আপনার লং স্ট্যান্ডিং অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং এটাকে যদি আপনি কন্ট্রোল বা প্রিভেন্ট করতে না পারেন, তাহলে আপনার শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ সর্বদাই বেশি থাকবে। স্ট্রেস হরমোন বলা হয় কর্টিজলকে। কর্টিজল হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, যেটা আমাদের শরীরের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। এবং এই কর্টিজল হরমোনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনি কোনো কারণে হঠাৎ কোনো স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে চলে গেলে কর্টিজল হরমোন ওই স্ট্রেস এবং অ্যাংজাইটি তাকে চট করে কন্ট্রোল করতে হেল্প করে, অর্থাৎ এটা পজিটিভ এফেক্ট অফ কর্টিজল। কিন্তু এই কর্টিজল হরমোনের পরিমাণই আপনার শরীরে যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায়, কি কারণে বাড়তে পারে না, আপনার ক্রনিক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এটা দীর্ঘদিন ধরে চলছে আনকন্ট্রোলড ওয়েতে, আপনি কোনো রকম ভাবে সেটাকে কন্ট্রোল করছেন না বা চেষ্টা করছেন না বা করতে পারছেন না, তখন কি হবে, আপনার ব্লাডেতে কর্টিজল হরমোনের লেভেল সবসময় অনেকটা হাই থাকবে এবং এই হাই লেভেল অফ কর্টিজল আপনার হার্টকে সম্পূর্ণ ড্যামেজ করে দেবে। কিভাবে ড্যামেজ করে দেবে না, আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে রাখবে, অর্থাৎ আপনাকে ক্রনিক্যালি হাইপারটেনসিভ করে দেবে, আপনার শরীরের মেটাবলিজমকে পুরোপুরি নষ্ট করে দেবে, হ্যাম্পার্ড করে দেবে, আর হচ্ছে আপনাকে ডায়াবেটিক করে দেবে। এই কর্টিজল এমন একটা হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন হরমোন বেরোয়, সেই ইনসুলিন হরমোনের রিলিজকে কমিয়ে দিতে পারে, আবার ইনসুলিনকে রেজিস্ট করে দিতে পারে তার ফাংশন থেকে। অর্থাৎ ইনসুলিনের কাজ হচ্ছে আপনার ব্লাডে যে গ্লুকোজ আছে অর্থাৎ শর্করা আছে সেটাকে সেলস আর টিস্যুর মধ্যে ঢুকিয়ে দেওয়া। তা এবারে ইনসুলিনের রিলিজকে যদি কমিয়ে দেয় বা ইনসুলিনের কার্যকারিতাকে অর্থাৎ ইনসুলিন যে শর্করাটাকে সেলসের মধ্যে ঢোকাচ্ছে সেই কাজটাকে যদি কমিয়ে দেয় বা আটকে দেয়, তখন কি হবে, আপনার ব্লাডের মধ্যে খুব দ্রুত সুগার লেভেল বাড়তে থাকবে এবং আপনি ডায়াবেটিসে আক্রান্ত হবেন। এবং আপনি ক্রনিক্যালি ডায়াবেটিসে আক্রান্ত হলে অটোমেটিক্যালি আপনার হার্টটাকে ড্যামেজ করবে, কারণ লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলাইটাস আপনার ব্লাড কোলেস্টেরল লেভেলকেও বাড়াবে এবং আপনাকে হার্ট অ্যাটাক বা হার্টের অন্যান্য ডিজিজের দিকে নিয়ে যাবে। সুতরাং এই কর্টিজল হরমোন মারাত্মক জিনিস। এই কর্টিজলকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনকে কন্ট্রোল করতেই হবে এবং এটাকে যদি আপনি প্রপারলি কন্ট্রোল করতে পারেন, আপনি জেনে রাখবেন মোর দ্যান 50% আপনি হার্ট ডিজিজকে সেখানেই প্রিভেন্ট করে দিয়েছেন। কারণ এই স্ট্রেস, অ্যাংজাইটি থেকেই বর্তমান দিনে ইয়াং জেনারেশনস এর মধ্যে হার্ট ডিজিজের প্রবণতা মারাত্মক রকম বেশি এবং এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে। আচ্ছা, এটা গেল 6 নম্বর। 7 নম্বর পয়েন্ট আমি বললাম। এবারে 8 নম্বর পয়েন্টে আসি। আপনার ভেতরে নির্দিষ্ট কিছু ক্রনিক ডিজিজ থাকলে সেটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে এবং আপনাকে টাইম টু টাইম মনিটর করতে হবে। এবারে ক্রনিক ডিজিজের মধ্যে মেনলি হচ্ছে 3টে। একটা হচ্ছে আপনি যদি ডায়াবেটিক হন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনার যদি হাই ব্লাড সুগার লেভেল থাকে, সেটাকে অবশ্যই মেডিকেশন, ডায়েট এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কন্ট্রোলের মধ্যে রাখুন। আপনার যদি হাই ব্লাড কোলেস্টেরল থাকে, সেটাকে মেডিকেশন অথবা ডায়েটিং অথবা শরীরচর্চা ইত্যাদির মাধ্যমে কন্ট্রোলের মধ্যে রাখুন, এটাকে মেনটেন করুন। আর আপনি যদি হাইপারটেনসিভ হন অর্থাৎ হাই ব্লাড প্রেশার আপনার থাকে, তাহলে সেটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং হাই কোলেস্টেরল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 3টে জিনিস যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে স্ট্রং থাকে অর্থাৎ জেনেটিক্যাল প্রিডিসপোজিশন থাকে, আপনাকে এগুলো মাঝে মাঝেই চেক করতে হবে এবং এগুলোকে কন্ট্রোল করতে হবে। এই 3টে রোগকে
বা অবস্থাকে আপনি যদি প্রপারলি কন্ট্রোল করতে পারেন লাইফস্টাইল মডিফিকেশনস করে, আপনি জেনে রাখুন হার্ট ডিজিজের টেন্ডেন্সি আপনার সেখানেই 80%-এর বেশি কমে যাবে। একদম 100% অ্যাসিওরেন্স আপনাকে দিচ্ছি। এবং শুধু তাই নয়, সারা বছর অন্তত বছরে একবার কি দুবার চেষ্টা করুন কিছু এসেনশিয়াল ব্লাড প্যারামিটার্সকে চেক করে রাখার। যেমন ধরুন ব্লাড সুগার, যেমন ধরুন ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন আমাদের বুঝতে সাহায্য করে কিডনির ফাংশন কিরকম আছে। ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, তারপরে লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরল, এবং হোমোসিস্টিন। হোমোসিস্টিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেটাবলিক বাই প্রোডাক্ট, যেটা আমাদের হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক। হোমোসিস্টিন লেভেল যদি আমাদের ব্লাডে বেড়ে যায় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে বেশি থাকে, তাহলে সেটা হার্ট অ্যাটাকের জন্য অন্যতম মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে টক্সিক ম্যাটেরিয়াল হোমোসিস্টিন। এই হোমোসিস্টিনকে বছরে অন্তত একবার বা দুবার চেক করে রাখবেন যে এটা বাড়ছে কিনা। যদি এটা বাড়ে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটাকে কমানোর জন্য। তাহলে এরকম কিছু এসেনশিয়াল প্যারামিটার্স, ব্লাড প্যারামিটার্সকে চেক করে রাখুন, এবং এগুলোকে যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন, এই প্যারামিটার্সগুলোকে যদি নর্মালের মধ্যে রাখতে পারেন, আপনি নিশ্চিতভাবে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। এটা গেল 8 নম্বর। 9 নম্বর হচ্ছে ঘুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। কোয়াইট স্লিপ। ঘুম মানে যেরকম সেরকম ঘুমানো নয়। আপনাকে প্রত্যেক দিন মানে 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা কোয়াইট স্লিপ মানে পরিষ্কার ঘুম, যেটাকে আমরা সাউন্ড স্লিপ বলি, সেটা মেনটেন করতেই হবে। এই কোয়াইট স্লিপ যদি আপনি সারা বছর মেনটেন করতে পারেন, আপনি হার্ট ডিজিজকে খুব সাকসেসফুলি প্রিভেন্ট করতে পারবেন। ঘুম যদি প্রপার না হয়, যে কোনো কারণেই হোক, ঘুম প্রপার না হলে কি হবে, আপনার প্রেশার বেড়ে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে, আপনি ক্রনিক্যালি হাইপারটেনসিভ হয়ে যাবেন, আপনার ওবেসিটি বাড়বে অর্থাৎ ওয়েট বেড়ে যাবে, আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে। সেই ঘুরে ফিরে একই জায়গায় আসছে, কিন্তু আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং আপনার ওবেসিটি, এই তিনটে জিনিস যদি আনকন্ট্রোলড হয় ঘুম প্রপারলি না হওয়ার জন্য, তাহলে এটা কিন্তু আপনার গ্র্যাজুয়ালি হার্টকে ড্যামেজ করে দেবে এবং আপনার বিভিন্ন রকমের হার্ট ডিজিজ ইনক্লুডিং হার্ট অ্যাটাক যে কোনো দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সুতরাং প্রপার ঘুম অর্থাৎ কোয়াইট স্লিপ অত্যন্ত জরুরি। 7 থেকে 8 ঘন্টা এটাকে মেনটেন করার চেষ্টা করুন। যদি আপনার ঘুমের কোনো রকম কোনো প্রবলেম থাকে, আপনি আপনার হাউস ফিজিশিয়ান বা কনসার্নড ডক্টরের সঙ্গে কথা বলুন, কেন আপনার ঘুম হচ্ছে না তিনি সেটা ইনভেস্টিগেট করে আপনাকে প্রপার অ্যাডভাইস দেবেন, বা যদি একান্ত প্রয়োজন হয় তাহলে মেডিকেশন দেবেন, যেখান থেকে আপনি সেটা মানে প্রবলেমটাকে ক্লিয়ার করতে পারবেন এবং আপনি সেই জায়গা থেকে হার্ট ডিজিজকেও প্রিভেন্ট করতে পারবেন। সুতরাং কোয়াইট স্লিপ ইজ ভেরি এসেনশিয়াল। আর সবশেষ নাম্বার 10 পয়েন্ট হচ্ছে ওরাল হেলথ। ওরাল হেলথ, মেনটেন ইউর ওরাল হেলথ। একটা কথা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখুন, অনেকের বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বরের ইনফেকশনে অনেকেই খুব সাফার করেন, মানে দীর্ঘদিন ধরে মানে ক্রনিক্যালি সাফার করছেন ওরাল ক্যাভিটি ইনফেকশনে। এই ওরাল ক্যাভিটি ইনফেকশন থেকে হার্ট ডিজিজের প্রবণতা কিন্তু খুব বেশি। যেমন ধরুন আপনার কোনো দাঁতে কেরিজ হয়েছে, দাঁতটা নষ্ট হয়ে গেছে, বা গাম ব্লিডিং হচ্ছে, মুখের মধ্যে গন্ধ হচ্ছে, বা আপনার জিভের মধ্যে মাঝে মাঝে ঘায়ের মতো হচ্ছে, ঠোঁটে বা গালের মধ্যে অ্যাপথাস আলসার্স যেটা আমরা বলি সেই রকম, গ্লসাইটিস, স্টোমাটাইটিস, এই ধরনের মাউথ ইনফেকশন আপনার মাঝে মাঝেই হয়। আপনি কিছুদিন পরপরই ওষুধ খান, কমে যায়, আবার হয়, আবার কমে যায়, আবার হয়। এইরকম ওরাল ক্যাভিটি যে কোনো রকম ইনফেকশন, সেটা জিভের হতে পারে, দাঁতের হতে পারে, বা প্যালেটের হতে পারে, মুখের মধ্যে যে কোনো জায়গার হতে পারে। এটার হওয়ার পেছনে কারণ হলো, একটা হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার কম, সেখান থেকে হতে পারে। আরেকটা হচ্ছে আপনি ওরাল হাইজিন প্রপারলি মেনটেন করেন না, সেখান থেকে আপনার ওরাল ক্যাভিটি ইনফেকশন খুব বেশি হতে পারে। তাই ওরাল ক্যাভিটি ইনফেকশন যদি আপনার খুব বেশি হয় এবং দীর্ঘদিন ধরে চলে, তাহলে সেখান থেকে কিন্তু হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আমাদের মুখের মধ্যে এমন কিছু প্যাথোজেনেটিক বা টক্সিক ব্যাকটেরিয়া গ্রো করে বা ইনফেক্ট করে, যেগুলো ধরুন আপনার মুখের ভেতরে ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন থেকে মুখের মধ্যেই যে রক্ত জালিকা বা ক্যাপিলারি নেটওয়ার্কের মধ্যে ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে গেল, তারপর সেটা বডি সার্কুলেশনের মধ্যে দিয়ে ঢুকে হার্টে পৌঁছে গেল। এবারে হার্টে পৌঁছে হার্টের যে ভেতরের লেয়ার অর্থাৎ এন্ডোকার্ডিয়াল লেয়ার, সেটাকে ড্যামেজ করতে পারে ইনফ্লামেশন করে, আবার হার্টের ভালভকে নষ্ট করতে পারে। এমনকি
এমন কিছু প্যাথোজেনেটিক ব্যাকটেরিয়া আছে যেগুলো করোনারি আর্টারি বা হার্টের ধমনীতে পর্যন্ত ইনফ্লামেশন করে সেখানে ব্লকেজ বা হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে ক্রনিক্যালি এবং স্লোলি। সুতরাং মেনটেন ইওর ওরাল হাইজিন প্রপারলি। দুবার করে ব্রাশ করুন, সকালে একবার, রাত্রে খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার আগে একবার ব্রাশ করুন এবং প্রপারলি মাউথ ওয়াশ করুন। এবং যদি আপনার ওরাল ইনফেকশন মাঝে মাঝেই হয় বা বারবার হয়, দাঁতের ইনফেকশন বা যে কোনো ওরাল ইনফেকশন, ডেন্টিস্টের সঙ্গে বা আপনার কনসার্ন ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে বা আলোচনা করে বা প্রপার ট্রিটমেন্ট করে সেই জায়গাটাকে ক্লিয়ার করে নিন। ওরাল হাইজিন যদি প্রপারলি মেনটেন করতে পারেন, আপনি হার্ট ডিজিজকে প্রপারলি প্রিভেন্ট করতে পারবেন। তাহলে এই হলো আমার 10th এবং শেষ পয়েন্ট। আশা করি আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনেছেন। সবশেষে একটাই কথা বলে আমি ভিডিওটা শেষ করব। আপনাদের কি এই 10টা পয়েন্ট শোনার পরে মনে হলো যে এগুলোর কোনোটাই আমাদের লাইফে মেনটেন করা সম্ভব নয়, বা এগুলো মেনটেন করতে গেলে আমাদের মানে স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, বা ফিনান্সিয়াল বার্ডেন বেড়ে যেতে পারে, বা অন্য যে কোনো রকম বার্ডেন বেড়ে যেতে পারে? কখনোই নয়। এই 10টা পয়েন্ট মেনটেন করার জন্য দুটো জিনিস দরকার। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, উইল ফোর্স। আপনি সত্যিই কি চান আপনার সারা জীবনে হার্টকে ভালো রাখতে বা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে, হার্ট অ্যাটাকের মতো মারাত্মক একটা ডেডলিয়েস্ট কন্ডিশন থেকে নিজেকে বাঁচাতে? যদি আপনি সত্যিই চান তাহলে আপনি নিশ্চিতভাবে এই 10টা জিনিসকে মেনটেন করবেন বা অন্তত চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে একটু সময়। নিজেকে ভালো রাখার জন্য আপনার শত কর্মব্যস্ততার মাঝেও 2-5 মিনিট সময় বার করে নিন। এই 2-5 মিনিট সময়ে যথেষ্ট এগুলোকে মেনটেন করার জন্য। এই 10টা পয়েন্টকে মেনটেন করুন, আপনার হার্টকে ভালো রাখুন, আপনার যারা ওয়েল উইসার আছে তাদের হার্টকেও ভালো রাখতে সাহায্য করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।